হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সে আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য সেমিস্টার 1-এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের কস্টিংয়ের কস্টশিট চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। এবার দেখো, কস্টশিট চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের কিছু বেসিক জিনিস আগে জেনে নিতে হবে। আগে জেনে নিতে হবে ডাইরেক্ট কস্ট কী, আর জানতে হবে আমাদের ওভারহেড কী। ডাইরেক্ট কস্ট হলো সেই সমস্ত খরচা, যেই সমস্ত খরচা আমাদের কোনো একটা জিনিস বানাতে তার সাথে সরাসরিভাবে যুক্ত আছে, মানে কোনো জিনিসের প্রোডাকশনের সাথে সাথে সরাসরিভাবে যুক্ত আছে। যেরকম কোনো যে একটা জিনিস বানাচ্ছি, তার জন্য একটা র মেটেরিয়াল, সেটা আমাদের কি ডাইরেক্ট কস্টের আন্ডারে পড়ছে। ঠিক আছে, তার জন্য যে জিনিসটা তৈরি হচ্ছে, তার জন্য যে লেবার লাগছে ফ্যাক্টরির মধ্যে, সেইগুলো সব ডাইরেক্ট কস্টের আন্ডারে পড়ছে। এবং তাছাড়া তার জন্য আলাদা আলাদা যে আরও জিনিসপত্র যেগুলো লাগছে, সেইগুলো আমাদের কি ডাইরেক্ট কস্টের আন্ডারে পড়ছে। ঠিক আছে, আর ওভারহেড কী হয়ে গেল? ওভারহেড হলো যেই জিনিসগুলো, মানে যেই খরচাগুলো মানে কোনো একটা জিনিস বানাতে ডাইরেক্টলি ইনভলভ না, কিন্তু তাদের ছাড়া হবেও না। যেরকম একটা কারখানা আছে, এবং কারখানার সাথে সাথে কী আছে, কারখানার জন্য ভাড়াও আছে, একটা বড় কারখানা তার ভাড়াও আছে। তারপর কারখানার হলো ম্যানেজারের বেতনও আছে, মানে ম্যানেজারের স্যালারি, এবং অফিস আছে, অফিসের মধ্যেও তার স্যালারি আছে, অফিসের ধরো ভাড়া আছে ইত্যাদি। তাহলে এইগুলো ডাইরেক্টলি ইনভলভ না প্রোডাকশানের সাথে, মানে একদম ওইটা দিয়ে প্রোডাকশান হয়ে যাচ্ছে, কিন্তু এইগুলোও থাকতে হবে প্রোডাকশান হতে গেলে। কেন, অফিসের সমস্ত কাজকর্ম কী করে আমরা জিনিসগুলোকে বানিয়ে তার খরচা টরচা ইত্যাদি, এবং কী করে সেটা মার্কেট করব, এবং যে কারখানার যে ম্যানেজার থাকবে সে দেখবে সমস্ত কিছু কাজগুলো ঠিকঠাক হচ্ছে নাকি, তাহলে এইগুলোকে ওভারহেড বলছে। তার মানে ডাইরেক্ট কস্ট হলো যেগুলো প্রোডাকশনের সাথে ডাইরেক্টলি ইনভলভ আছে, আর ওভারহেড হলো কি, যেগুলো প্রোডাকশনের সাথে ডাইরেক্টলি ইনভলভ নেই, কিন্তু আমাদের সেইগুলো ছাড়াও প্রোডাকশন হতে পারবে না। বোঝানো গেল? তাহলে এবার চলো দেখে নেওয়া যাক আমাদের কস্টশিট কী হয়। কস্টশিট মানে হলো যে কোনো একটা জিনিস ধরো বানাতে আমাদের যত খরচা হচ্ছে, সেই খরচাগুলো একটা খুব পরপরভাবে লিখে তার একটা বিবরণী প্রস্তুত করা, সেইটাকেই আমাদের কী বলা হচ্ছে, কস্টশিট। এবার কস্টশিটে কী আসবে এবং কীভাবে অঙ্ক আসবে সেটা আমি আগে তোমাদের বলে দিচ্ছি, তারপর আমি কস্টশিটটা বোঝাচ্ছি। দেখো, কস্টশিট করতে গেলে আগের সিলেবাসে কী হতো, আগে এরকম পুরো একটা কস্টশিট বানাতে হতো। তোমাদের এখন আর সেরকম আসবে, তোমাদের বলবে প্রাইম কস্ট খালি বলবে বার করতে, বা এরকম মানে একটা একটা পার্ট বার করতে, এবং তার মধ্যে কি এমসিকিউস দেওয়া থাকবে, সেইখান থেকে তোমাদের অপশানটা বাছতে হবে, এর খরচাটা কত হচ্ছে, বিভিন্ন অপশানস দেওয়া থাকবে। ঠিক আছে, সেরকমভাবে কোনো একটা মিসিং ফিগার থাকবে, বলবে এই ওপেনিং স্টক অফ ওয়ার্কিং প্রোগ্রেস বার করতে, এইভাবে সমস্ত কিছু থাকবে। তার জন্য আমাদের এই যে পুরো কস্টশিটটা করতে হবে না, কিন্তু কস্টশিটের প্রত্যেকটা আইটেম কোথায় গিয়েছে সেটা মনে থাকতে হবে। তার জন্য আমি তোমাদের একটা ট্রিকও বলে দেবো, কী করে তোমরা এত বড় কস্টশিটটা খুব অনায়াসে এক তুড়িতেই মনে রাখতে পারবে। ঠিক আছে, তো চলো কস্টশিটটা বুঝে নেওয়া যাক। দেখো, কস্টশিটের আমাদের প্রথম আইটেমটা কী থাকে, ডাইরেক্ট মেটেরিয়াল বা র মেটেরিয়াল কনজিউম, মানে যেটা ডাইরেক্ট কস্টের মধ্যে পড়ছে। তারপর আছে ডাইরেক্ট লেবার, তারপর আছে আদার ডাইরেক্ট এক্সপেন্সেস, মানে যেই মেটেরিয়ালগুলো একদম ডাইরেক্টলি ইনভলভ প্রোডাকশানের সাথে, লেবারগুলো, এবং তাছাড়া অন্যান্য ডাইরেক্ট খরচা। এই তিনটে যোগ করে আমাদের প্রাইম কস্ট আসে। ঠিক আছে, তাহলে প্রাইম কস্টটা কী মনে হবে, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ডাইরেক্ট আদার এক্সপেন্সেস বা ডাইরেক্ট এক্সপেন্সেস, এইগুলোকে নিয়ে আমাদের কী হচ্ছে, প্রাইম কস্ট আছে। তাহলে এটা ফার্স্ট স্টেপ, প্রাইম কস্ট বেরিয়ে গেল। প্রাইম কস্টের পর আমরা কোথায় চলে যাবো, ফ্যাক্টরিতে চলে যাবো। ঠিক আছে, তার সাথে কি দেখো, ডাইরেক্ট খরচাগুলো সব এসে গেছে। আমি কি বলছিলাম, খরচা দুটোই, একটা ডাইরেক্ট কস্ট, একটা হয় ওভারহেড। ডাইরেক্টগুলো সব এসে গেছে, এবার কী খালি ওভারহেডগুলো যোগ হতে থাকবে, আর বিভিন্ন আমরা কস্টের নাম জানতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে কী আছে, প্রাইম কস্টের পর আছে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলাম। ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পর আমাদের কি চলে আসছে, ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট। কিন্তু তার মিডিলে দেখো দুটো জিনিস একটা জিনিস অ্যাড হয়েছে, একটা জিনিস লেস হয়েছে। সেইটা কি আছে, ওপেনিং স্টক অফ ওয়ার্কিং প্রোগ্রেস আর ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। মনে রাখবে, ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে হলো বড় বড় কোম্পানিতে কি একটা টাইমে ধরো এই এপ্রিল মাসের 1 তারিখে কোনো একটা জিনিস বানানো শুরু হচ্ছে, সেটা জুন মাসে ধরো 2 তারিখে কমপ্লিট হবে। তার মিডিলে কিছু কিছু জিনিস কি হাফ রেডি হয়ে থাকে, সেইগুলো মানে তার ওয়ার্ক ইন প্রোগ্রেস, তার মানে কাজটা চলছে। তার জন্য এই ওপেনিং স্টকটাকে, যেটা তাদের ওপেনিং স্টক থাকে, সেটাকে অ্যাড করতে হয় এবং ক্লোজিংটাকে লেস করতে হয়। মনে রাখবে, কস্টশিটের মধ্যে ওপেনিংটাকে অ্যাড এবং ক্লোজিংটাকে লেস। ওয়ার্ক ইন প্রোগ্রেস হলো এমন প্রোডাকশনের জিনিস যেগুলো হাফ ওয়েতে তৈরি আছে, মানে কি হাফ তৈরি আছে, হাফ এখনও বাকি আছে, সেটাকে মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে কাজ চলছে। ঠিক আছে, তাহলে ওপেনিংটাকে অ্যাড করবো এবং ক্লোজিংটাকে লেস করবো, করে তারপর কি ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট এসে গেল। তারপর আমরা কোথায় চলো, অফিসে চলে যাবে। তাহলে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, অফিস এবং অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডের মধ্যে যা থাকবে এগুলো এখানে অ্যাড হয়ে যাবে। কত চলে আসলো, কস্ট অফ প্রোডাকশন। তারপর কস্ট অফ প্রোডাকশনের ক্ষেত্রে এবার কি চলে আসবে, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস এবং ক্লোজিং স্টক অফ ফিনিশ, বা যে জিনিসগুলো বানানো হয়ে গেছে একদম রেডি জিনিস, সেটা আমাদের ওপেনিং স্টকটাকে অ্যাড করবো এবং ক্লোজিংটাকে লেস করবো। তারপর চলে আসবে কি, কস্ট অফ গুডস সোল্ড। এর জন্য এটা কি সেল আর ডিস্ট্রিবিউট করতে হবে, তাকে মার্কেট করতে হবে, তার জন্য সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড আমি তার সাথে কী করবো, যোগ করবো। তারপর কী পেয়ে যাবো, কস্ট অফ সেলস বা টোটাল কস্ট। এবার তোমাদের সেলস ফিগার একটা বলা থাকবে,
এইখান থেকে এটা মাইনাস করে যেই ফিগারটা থাকবে সেটা যদি বেশি হয় তাহলে প্রফিট হবে, যদি কম হয় লস হবে। তাই ব্যালেন্সিং ফিগার মানে কি, এটার থেকে এটা মাইনাস করে যেটা বেরোবে সেইটাই আমাদের এখানে অ্যান্সার হবে বা প্রফিট বা লস হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কি হয়, পুরো কস্ট শিটটা থাকে। আগে কি করতে, পুরো কস্ট শিটটাকে পুরো বানাতে হতো, কিন্তু এখন তোমাদের পার্ট বাই পার্ট মনে রাখতে হবে। তাহলে এটা মনে রাখা সিম্পল হলো, বলে দিচ্ছি আরেকবার। তাহলে প্রথমে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস, প্রাইম কস্ট থেকে আমরা কোথায় যাবো, ফ্যাক্টরিতে যাবো। তা ফ্যাক্টরির মধ্যে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে দেবো, তারপর ফ্যাক্টরি কস্ট পেয়ে যাবো। ঠিক আছে, কিন্তু তার মিডিলে কি যদি এরকম কিছু বলা থাকে ওয়ার্ক ইন প্রোগ্রেস, তাহলে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস যোগ আর ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস লেস হবে। আর ওয়ার্ক ইন প্রোগ্রেসটা মনে হয় সবসময় ফ্যাক্টরি, মানে কাজ চলছে, কাজ কোথায় চলে, ফ্যাক্টরির ভেতর, তার জন্য এটা মনে হবে ফ্যাক্টরির সাথে আমাদের যোগ বিয়োগ হবে। তারপরে চলো ফ্যাক্টরি থেকে আমরা অফিসে চলে যাবো, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। তারপর আমরা কি পেয়ে যাবো, কস্ট অফ প্রোডাকশন, মানে এতক্ষণ যে প্রোডাকশন করতে এইখানে ফ্যাক্টরি ইনভলভ আছে, অফিসে ইনভলভ আছে, কত খরচা হয়েছে, এমনি তোমাদের আস্তে আস্তে মনে এসেই যাবে, আমি অঙ্কও করাবো এরপর, তখন তোমাদের বুঝিয়ে দেবো। তারপর কী হবে, ফিনিশ গুড বা যেই গুডসগুলো হয়ে গেছে রেডি, তার ওপেনিংটাকে যোগ করবো, তার ক্লোজিংটাকে লেস করবো, করে কী হবে কস্ট অফ গুডস সোল্ড। তারপর আমি কি করবো, সেল করবো, তাহলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডে চলে যাবো। তারপর কি কস্ট অফ সেলস পেয়ে যাবো, যেটাকে টোটাল কস্ট বলে, বা সেলস তো বলা থাকবে, তার বেসিসে প্রফিট বা লস পেয়ে যাবো। ঠিক আছে, এইটাই হলো আমাদের কি টোটাল কস্ট শিটের ফরম্যাট। ওকে, এবার দেখো এই কস্ট শিটের এই ফরম্যাটটা হলো, তার সাথে আমাদের আরও তিনটে জিনিস আমাদের জানতে হবে কস্ট শিটটা করার জন্য। ঠিক আছে, সেটা কি, এই যে ডিরেক্ট মেটেরিয়াল সবসময় দেওয়া থাকবে না, বা র মেটেরিয়াল কনজিউমড এটাও দেওয়া থাকবে, এটাকে আমাদের কিছু আইটেম দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে বার করতে হবে এই ডাইরেক্ট মেটেরিয়াল বা র মেটেরিয়াল কনজিউমকে, মানে ডাইরেক্ট ফিগারটা দেওয়া থাকবে না, আমাদের কিছু যোগ বিয়োগ করে বার করতে হবে, সেটা জানবো। এবং আরও দুটো ফর্মুলা জানবো। ঠিক আছে, চলো সেটা দেখে নেওয়া যাক। তাহলে র মেটেরিয়াল কনজিউমটা কী করে বার করবো, দেখো নর্মালি ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল পারচেস এবং ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল লেস করলে আমাদের র মেটেরিয়াল কনজিউম বেরিয়ে যায়। কিন্তু তার মিডিলেও আমাদের কিছু কিছু মানে তথ্য থাকে, সেগুলো আমাদের পরীক্ষাতে ইম্পর্টেন্ট, সেগুলো জেনে নেওয়া যাক। তাহলে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালের সাথে পারচেস, মানে ওপেনিং স্টক এতটা আমাদের ওপেনিংয়ে পড়ে আছে হাতে, তার সাথে আমি কীগুলো পারচেস অ্যাড করলাম র মেটেরিয়ালের। ঠিক আছে, এর মধ্যে যদি কিছু ক্যারেজ দিতে হয় র মেটেরিয়ালের জন্য, বা ব্রোকারেজ বা কমিশন দিতে হয় কেনার জন্য, মানে এই র মেটেরিয়াল কেনা রিলেটেড, ঠিক আছে, আদার এক্সপেন্সেস রিলেটেড টু পারচেস, এইগুলোও সব আছে। এবং এই কেনা রিলেটেড যত রাজ্যের খরচা আছে সেগুলো আমাদেরকে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল এবং পারচেসের সাথে যোগ হয়ে যাবে যদি থাকে। ঠিক আছে, তাহলে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, পারচেস অফ র মেটেরিয়াল এবং ক্যারেজ, ব্রোকারেজ, কমিশন এবং আদার অনেক খরচা থাকলে সেগুলো সব অ্যাড হয়ে যাবে, হয়ে এই ফিগারটা আসলো। এবং তার থেকে লেস কী করবো, র মেটেরিয়ালের জন্য কোনো অ্যাবনর্মাল লস, পুড়ে টুড়ে গেলে, চুরি টুরি হয়ে গেলে এইসব, আবার কোনো পারচেস যদি রিটার্ন করে দিই, এবং ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল। ঠিক আছে, তাহলে আমাদের র মেটেরিয়াল কনজিউম বেরিয়ে যাবে, খুবই সোজা। মানে একটা ওপেনিং স্টক থাকবে, তারপর পারচেস এবং পারচেস রিলেটেড যত খরচা সেগুলোকে অ্যাড করবো, এবং যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটাকে বাদ দিয়ে দেবো, কোনো পারচেস যদি রিটার্ন করে দিই সেটাকেও বাদ দিয়ে দেবো, এবং ক্লোজিং তো লেস হবেই। ঠিক আছে, তাহলে এটা খুবই ইজি, র মেটেরিয়াল কনজিউম কী করে বার করতে সেটা বোঝা গেল। এবার আর দুটো ফর্মুলা দেখে নিই, সেগুলো কি আমাদের জেনে নেওয়া যাক। এবার দেখো আরেকটা জিনিস মনে রাখবে, সেলস কী রকম হয়, ওপেনিং স্টক তার সাথে যত প্রোডাকশান হয়েছে তার সাথে ক্লোজিং স্টক মাইনাস করে সেলসের ফিগার, মানে কত আমাদের সেলস হয়েছে সেটা জানা যায়। ঠিক আছে, এবং এই ফর্মুলাটার আন্ডারে আমাদের ওপেনিং স্টকও বার করতে পারবো, প্রোডাকশনও বার করতে পারবো, ক্লোজিং স্টক ওই বীজগণিতের প্লাস মাইনাস করে। ঠিক আছে, এবং যদি ক্লোজিং স্টকের ভ্যালু চাই তখন কী করবো, টোটাল কস্ট অফ প্রোডাকশান, ঠিক আছে, কস্ট অফ প্রোডাকশান বাই নাম্বার অফ ইউনিট প্রডিউস, মানে যতগুলো জিনিস প্রডিউস করে তার সাথে ইন্টু কী করবো, নাম্বার অফ ক্লোজিং স্টক। ঠিক আছে, তাহলে এই তিনটে ফর্মুলাও তোমরা খাতায় লিখে নাও, এবং কস্ট শিটের ফর্ম্যাটটাও তোমরা খাতায় লিখে নাও। তারপর আমরা কি আমাদের কস্ট শিটের একটা অঙ্ক করব। ঠিক আছে, বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তো চলো আমরা এবার কস্ট শিটের একটা অঙ্ক করা যাক। দেখো এইটা তো তোমাদের অঙ্কটা কী আছে এরকম তো করতে দেবে না, তোমাদের এমসিকিউস থাকবে, তার মধ্যে টিক দিতে হবে। ঠিক আছে, তার জন্য অঙ্কটা আমাদের খুব তাড়াতাড়ি আর সুন্দরভাবে যাতে আমরা নামিয়ে নিতে পারি সেটা দেখে নেওয়া যাক, খুব ইজিলি কী করে করতে পারি। কি বলেছে, প্রাইম কস্ট বলে দিয়েছে 85,000, অফিস ওভারহেড বলে দিয়েছে 15% অফ ওয়ার্ক কস্ট, কস্ট অফ প্রোডাকশন বলে দিয়েছে 1,13,850, বলছে ফ্যাক্টরি ওভারহেড বার করতে হবে। এবার তোমরা যারা কস্ট শিটটা টুকে নিয়েছো এবং তার রিলেটেড যারা ফর্মুলা ছিল সেগুলো টুকে নিয়েছো বা স্ক্রিনশট নিয়েছো, তোমরা সেটা লক্ষ্য করলে দেখতে পারবে যে কী করে এই ফরম্যাটসগুলোর মধ্যে এগুলো বসে যায়। ঠিক আছে, আমাদের মনেও রাখতে বলছি, পরীক্ষার খাতায় তোমাদের কাছে স্ক্রিনশট ইত্যাদি থাকবে না, তো কী করে করবে পরীক্ষার খাতায়। দেখো সবার প্রথমে আমরা কি জানি, 3 ধরনের এক্সপেন্স যোগ হয়ে আমাদের কি প্রাইম কস্ট আছে, ডাইরেক্ট এক্সপেন্সেস, ডাইরেক্ট মেটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার, প্রাইম কস্ট আছে। প্রাইম কস্ট এসে গেল, তাহলে প্রাইম কস্টটাকে এরকম লিখে ফেলি, প্রাইম কস্ট, বুঝে নাও তোমরা একটু হাতের লেখাটা, শোনো আওয়াজটা, তাহলে বুঝতে পারবে প্রাইম কস্ট। ওকে, তারপর কী আছে, প্রাইম কস্টের সাথে কী হয়, প্রাইম কস্টের সাথে আমরা অ্যাড করি কি ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, এখানে ওয়ার্কিং প্রোগ্রেস এসব বলা নেই, তার জন্য এটা লিখবো না। তাহলে ফ্যাক্টরি ওভারহেড, এটাই তো আমাদের চেয়েছে, তো আমরা জানি না ফ্যাক্টরি ওভারহেড কত। ঠিক আছে, তাহলে এটা ফাঁকা রেখে দিলাম। তারপর কী বলে, ফ্যাক্টরি ওভার যোগ করার পর তারপর আমাদের কী বেরিয়েছে, ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট। ঠিক আছে,
তাহলে ওয়ার্ক কস্ট কি কিছু বলেছে? না, বলেনি, ওয়ার্ক কস্টও ফাঁকা। তারপর আমরা ওয়ার্ক থেকে কোথায় চলে যাই? অফিসে চলে যাই, মানে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যোগ করি, তাহলে এখানে অফিস ওভারহেড বলছে ওইটাই সেটা, তাহলে অফিস ওভারহেড যোগ করে দিই। অফিস ওভারহেড আমাদের কত আছে? অফিস ওভারহেড বলছে 15% অফ ওয়ার্ক কস্ট, তাহলে আমি এখানে লিখে দিই 15% অফ ডাব্লিউসি বা ওয়ার্ক কস্ট। এখানে যে ওয়ার্ক কস্টটা বেরোবে তার 15%, ঠিক আছে। তারপর সেটাকে আমরা যোগ করলে এখানে কি পেয়ে যাব? কস্ট অফ প্রোডাকশান। কস্ট অফ প্রোডাকশান কি বলা আছে? হ্যাঁ, কস্ট অফ প্রোডাকশান এখানে বলা আছে, লিখে ফেলি কস্ট অফ প্রোডাকশান। ওকে, কত বলেছে? 1,13,850। তাহলে দেখো এখানে প্রথমে প্রাইম কস্ট দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড মিসিং, ওয়ার্ক কস্টও পাবো না, এবং অফিস ওভারহেড হচ্ছে 15% অফ ওয়ার্ক কস্ট, আর কস্ট অফ প্রোডাকশান লাস্টে বলা আছে। তাহলে দেখো এই ফরম্যাট থেকে আমরা খুব ইজিলি বার করে নিতে পারবো। সবার প্রথমে আমাদের কী চেয়েছে? ফ্যাক্টরি ওভারহেড চেয়েছে। তার আগে আমি কী করতে পারি? দেখো এখান থেকে একটা ফর্মুলা এমনি ক্রিয়েট হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি? ওয়ার্ক কস্ট আর অফিস ওভারহেড দুটো যোগ হয়ে আমাদের কী হচ্ছে? কস্ট অফ প্রোডাকশান হচ্ছে, ঠিক আছে। কিন্তু ওয়ার্ক কস্ট তো আমি জানি না, আর অফিস ওভারহেডও জানি না, কেন বলছে 15% অফ ওয়ার্ক কস্ট। তাহলে আমি কি করতে পারি? এই ওয়ার্ক কস্টটাকে আমি এক্স ধরে নিতে পারি, এই ওয়ার্ক কস্টটাকে এক্স ধরে নিতে পারি, আর অফিস ওভারহেডটা কি? এক্স ইন্টু 15%। তাহলে দুটো কমন ভেরিয়েবল পেয়ে গেলাম, তো দুটো কমন ভেরিয়েবলকে যোগ করে আমাদের কস্ট অফ প্রোডাকশান। তাহলে এরকমভাবে লিখতে পারি, ওয়ার্ক কস্ট প্লাস অফিস ওভারহেড, এটা মিলে কি? কস্ট অফ প্রোডাকশান, ঠিক আছে, কস্ট অফ প্রোডাকশান। তাহলে ওয়ার্ক কস্টটাকে আমি ওয়ার্ক কস্টটাকে আমি কি ধরে নিই? এক্স ধরে নিই। তাহলে কী বলছি? ওয়ার্ক মানে এক্স প্লাস 15% অফ ওয়ার্ক, মানে 15% অফ এক্স ইকুয়ালস টু কত? 1,13,850। তাহলে এক্স প্লাস 15/100 মানে 15x/100, কেন 15% মানে 15/100 ইন্টু এক্স, তাহলে 15x/100 ইকুয়ালস টু 1,13,850। এটা নর্মাল এলসিএম করলে 100, এটা হলো 100x প্লাস 15x ইকুয়ালস টু 1 লাখ। এটা সিম্পল, সেই ছোটোবেলাতে বীজগণিতের অঙ্ক, অ্যালজেব্রার। তাহলে এখানে কী হয়ে যাবে? এটা হলো 115x/100 ইকুয়ালস টু 1,13,850। তাহলে এক্স ইকুয়ালস টু আমাদের কত হয়ে যাবে? 1,13,850। এটা ক্রস ইন্টু হয়ে যাবে 100, আর এটা ইন্টু ছিল বাই হয়ে যাবে, কত হয়ে গেল? 115। তাহলে এবার এক্সের ভ্যালুটা বার করি, 99,000, ঠিক আছে। এক্স মানে ওয়ার্ক কস্ট আমাদের কত বেরিয়ে গেল? এটা আমাদের ওয়ার্ক কস্ট হয়ে গেল 99,000, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিই 99,000। তার মানে আমাদের অ্যান্সার কী চেয়েছিল? চেয়েছিল ফ্যাক্টরি ওভার। তাহলে আমাদের ওয়ার্ক কস্ট বেরিয়ে গেছে 99,000, আমরা নিচ থেকে বার করলাম। তার মানে কি? প্রাইম কস্ট আর তার সাথে ফ্যাক্টরি ওভারের কিছু যোগ হয়ে 99,000। তাহলে 85,000 থেকে কত যোগ হলে 99,000 আসে? স্বাভাবিক ব্যাপার, 99 থেকে 85 বাদ দিয়ে দেবো, কত? 14,000। তাহলে 14,000 যোগ হলে 90, তাহলে আমাদের অ্যান্সার কী হবে? ফ্যাক্টরি ওভারহেড 14,000। বুঝতে পারলাম? তাহলে এইভাবে তোমরা এই ফরম্যাটের মধ্যে লিখে সব, আমি বলেছি তো তোমাদের এরকম প্রপার ফরম্যাট দিয়ে অঙ্ক আসবে না, কিন্তু এইভাবে তোমরা ফরম্যাটের মধ্যে সাজিয়ে এখান থেকে ভ্যালুগুলোকে বার করে নিতে পারবে। আর এখান থেকে আমি কী করে ইকুয়েশনটা ফর্ম করলাম, দেখবে যে এখানে দুটো কমন আইটেম আছে, যেরকম ওয়ার্ক কস্ট কিছু বলেনি, আবার অফিস ওভারহেড বলে যে 15% অফ ওয়ার্ক কস্ট। তার মানে কি ধরতে পারি? এটাকে এক্স ধরতে পারি, এক্স প্লাস 15%, মানে দুটো এক্স এসে গেল। তাহলে এরকম নর্মাল একটা যদি টোটাল বলা থাকে, তাহলে আমরা এক্সটা এখান থেকে অনায়াসে বার করে নিতে পারি। তার বেসিসে আমাদের কী হয়ে গেল? ওয়ার্ক কস্টটা বেরিয়ে গেল, এবং এখান থেকে তো ব্যালেন্সটা বার করে আমরা লিখে দিতে পারলাম। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে কত হয়ে যাবে? 14,000, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা তোমাদের বুঝলাম। তো এইভাবে তোমাদের পরীক্ষাতে অঙ্ক করতে হবে, এবং তোমরা পাশাপাশি লিখেও করতে পারো, কিন্তু এইটাই করলে কি ফাটাফাট তোমরা ধরতে পারবে যে কোনটা কী আছে, কোনটা মিসিং আছে, তাড়াতাড়ি নেমে যাবে অঙ্কটা। আর তোমরা তো অভ্যেস করবে, তাড়াতাড়ি হয়ে। চলো আরেকটা অঙ্ক করে দেখা যাক। এবার দেখো এখানে আরেকটা অঙ্ক বলেছে, কি বলেছে? অন দ্য বেসিস অফ দি ইনফরমেশন গিভেন বিলো ইন রেসপেক্ট অফ প্রোডাকশন অফ এ সার্টেন প্রোডাক্ট প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ কস্ট অ্যান্ড ফাইন্ড আউট ইটস সেলিং প্রাইস, ঠিক আছে। কী বলছে? একটা কস্ট স্টেটমেন্ট বানাচ্ছে এবং তার সেলিং প্রাইস বার করতে। এবার কস্ট স্টেটমেন্ট বানাতে হলে আমরা পরপর লিখে এরকম করে যেরকম কস্ট স্টেটমেন্ট বানাতেও পারি, কিন্তু ধরে নিলাম এটা তোমাদের এমসিকিউতে আমাদের স্টেটমেন্ট বানাতে বলবে না, বলছে সেলিং প্রাইসটা ফাইন্ড করতে। তাহলে সেলিং প্রাইসটা আমাদের ফাইন্ড করতে হবে মেনলি, ঠিক আছে। এবং তোমাদের অপশানস দেওয়া থাকবে, সেখান থেকে টিক করতে হবে, ধরে নাও। তাহলে কী বলে দিয়েছে? ডাইরেক্ট মেটেরিয়াল কনজিউমড, মানে এইটাই আমাদের র মেটেরিয়াল কনজিউমড, ঠিক আছে।
তারপর বলে দিয়েছে ডাইরেক্ট ওয়েজেস, সেটা 7000, ডাইরেক্ট এক্সপেন্সেস বলে এই দিয়ে আমরা প্রাইম কস্ট পেয়ে যাবো। তারপর কি ফ্যাক্টরি ওভারহেড বলে দিয়েছে, সেটা দিয়ে আমরা অ্যাড করে কি ওয়ার্ক কস্ট পেয়ে যাবো। তারপর অফিস ওভারহেড বলতে 15% অফ ওয়ার্ক কস্ট, তার মধ্যে 15% করবো ওয়ার্ক কস্টের, পেয়ে যাবো অফিস ওভারহেড। তারপর সেটাকে যোগ করে আমরা কী পেয়ে যাবো, আমরা পেয়ে যাবো কস্ট অফ প্রোডাকশন। ঠিক আছে, এই ক্ষেত্রে এটাই আমাদের টোটাল কস্ট হয়ে যাবে। কেন বলে দিয়েছে প্রফিট, তারপর ডাইরেক্ট বলে দিই, তারপর যে প্রফিট হয় 25% অন সেল। ঠিক আছে, সেলে বলে যায়, সেল তো আমরা জানি না, তাহলে এইটা এবার আমাদের ভালো করে করতে হবে অঙ্কটা। তাহলে লিখে ফেলি, ডাইরেক্ট মেটেরিয়াল কনজিউমড, তাহলে ডাইরেক্ট ওয়েজেস আমাদের কত আছে 7000, এক্সপেন্সেস আমাদের কত আছে 2000, কত হয়ে গেল 8 7 15 2 17000, 17000 হয়ে গেল আমাদের কি প্রাইম কস্ট দিয়েছে। এবার অ্যাড করে দাও ফ্যাক্টরি ওভারহেড, কত আছে ফ্যাক্টরি ওভারহেড আমাদের এক্ষেত্রে 2800। ঠিক আছে, 2800 টাকা অ্যাড করে দিলে 17000 কত 19800। এটা আমাদের কী হয়ে যাবে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট লিখে দিলাম। ওকে, এবার কি ওয়ার্ক কস্ট বেরিয়ে গেল। তারপর কী বলেছে অফিস ওভারহেড 15% আর ওয়ার্ক কস্ট, তার মানে কি এরপর কি আমরা অফিস যাই বলে দিয়েছি, মানে অফিস এর এক্সপেন্সটা অ্যাড করি, তাহলে অফিস ওভারহেড কত হবে আমাদের 15% অফ ওয়ার্ক কস্ট, মানে এর 15% অফ কত 19800। এটা আমাদের করলে কত হচ্ছে 2970। ঠিক আছে, এটা অ্যাড করলে কত হচ্ছে 22770, তাহলে 22770। এখানে কালারটা চেঞ্জ করে লিখছি, ঠিক আছে, তাহলে বুঝতে পারো তোমরা, একটু হাইলাইটিং হয় ইম্পর্টেন্ট জায়গাগুলো। তাহলে এটার মধ্যে কী হলো, এটা কস্ট অফ প্রোডাকশান, তাহলে কস্ট অফ প্রোডাকশান এক্ষেত্রে এটাই আমাদের কি টোটাল কস্ট, কেন এরপরেই আমাদের প্রফিট বলে দিয়েছে, কস্ট অফ প্রোডাকশান বা টোটাল কস্ট বলতে পারি এইটাকে। ঠিক আছে, বেরিয়ে গেল। এবার কত বলে দিয়েছে সেলিং, এখানে কি বলে দিয়েছিল সেলিং প্রাইসটা, মানে সেলস বার করতে। ঠিক আছে, সেলিং প্রাইসটাকে বার করতে। এবার কি বলেছে অ্যাড কত প্রফিট 25% অন সেল, তার মানে এক্ষেত্রে কী করতে হবে অ্যাড করতে হবে কি প্রফিটকে আমাকে অ্যাড করতে হবে। এটা কি বলেছে আমাদের 25%, কী বলছে 25% কার অন সেল, এই জায়গাটা ইম্পর্টেন্ট। এবার আমাদের তো সেল তো আমাদের কাছে কিছু বলা নেই, ঠিক আছে, এবং এখানে তো আমাদের সেলটা বার করতে হবে, সেল তো কিছু বলা নেই, তাহলে ব্যাপারটা কী করে করি সেটা দেখো। তার মানে কি টোটাল কস্ট আমাদের কত 22770 টাকা, তার সাথে আমাদের কি হচ্ছে প্রফিট অ্যাড হয়ে আমাদের কি আছে সেল আছে, সেলের প্রাইস আসছে। ঠিক আছে, তার মানে ধরতে পারি এইটা আমাদের কস্ট, এইটা আমাদের প্রফিট, এটা আমাদের সেল। এবার প্রফিটটা কী বলেছে 25% অফ সেল, মানে সেলের ওপর, যদি কস্টের ওপর বলতো আমরা এই 22770-এর 25% করে দিলাম পেয়ে যেতাম, কিন্তু সেলে কিছু বলেনি, তাহলে এটাকে আমাদের কি ধরতে পারি 100 ধরতে পারি। তাহলে আমরা ধরি সেল ইকুয়ালস টু কত 100, এটা ধরছি ইচ্ছা করে যাতে আমরা অঙ্কটা করতে সুবিধা হয়। আর প্রফিট কত বলেছে প্রফিট 25%, তাহলে 100-এর 25% কত 25, তাহলে সেল যদি 100 হয় আর প্রফিট যদি 25 হয়, আমাদের কস্ট কী হবে, কস্ট আমাদের কত 75 হবে। তো কেন কস্ট প্লাস প্রফিট মিলে তো হলো সেল হচ্ছে, তাহলে সেল যদি 100 হয়ে থাকে তাহলে প্রফিট আমাদের 25 হচ্ছে, তাহলে কস্টটা কি 100 থেকে 25 বাদ দিলে হয়ে যাবে, তাহলে সেল পেয়ে গেলাম, প্রফিট পেয়ে গেলাম, কস্ট পেয়ে গেলাম। ঠিক আছে 75। তাহলে লক্ষ্য করে দেখো এখানে এই টোটাল কস্ট, মানে কস্টের ভ্যালুটা আলটিমেটলি কত আছে, কস্টের ভ্যালুটা হয়ে আছে 75, তার মানে 2770/75, যেটাকে যার ভ্যালু যেটা হয় না সেটাকে বেসে ধরতে হয়। মানে এক্ষেত্রে কি কস্টের ভ্যালু কত ছিল 22770, তার এটা এখানে কত এসেছিলো এমনি একটা ক্যালকুলেশন করে, আমরা এটা ধরে ক্যালকুলেশন করে এটার ভ্যালু কত আসলো 75, তো তার জন্য একে 75 দিয়ে ভাগ করতে হয়। তাহলে প্রত্যেক কটা ইচ ইউনিট পেয়ে যাবো আমরা, মানে 22770 হলো 75 টোটাল, তাহলে 22770-কে 75 দিয়ে ভাগ করলে এক একটা পেয়ে গেলাম। এখানে সেল কত বলেছিল 100, তাহলে এখানে ইন্টু করে দিলাম সেল 100, মানে 100, তাহলে 100-এ কত, মানে 75 যদি কস্ট, মানে 75 যদি কস্ট হয়ে থাকে তাহলে 22770-এর ভ্যালু 75, তাহলে 75 দিয়ে 22770-কে ভাগ করলে 1-এর ভ্যালু পেয়ে গেলাম। আর সেল আমাদের একটা এমনি একটা ক্যালকুলেশনে ধরে সেল আমাদের ধরেছিলাম 100, তাহলে 100টার টোটাল ভ্যালু কত হবে, তাহলে 100টার টোটাল ভ্যালু ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো সেলের ভ্যালু, তাহলে সেলের ভ্যালু লিখে এখান থেকে এই ডিফারেন্সটাই আমাদের প্রফিট হবে।
360, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করার পর কত হলো 30,360। তাহলে 30,360, তাহলে এদের ডিফারেন্সটাই আমাদের কি হবে, প্রফিট হবে। তাহলে প্রফিট হবে 7,590, তাহলে 7,590। তাহলে এখানে সেল কত লিখে দেবো 30,360, ডিফারেন্সটা কত 7,590। তাহলে আমাদের সেলিং প্রাইস এটাই তো আমাদের বার করতে বলেছিল, এইটা আমাদের বেরিয়ে গেল 30,360, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা খুব একটা ভালো অঙ্ক ছিল, ঠিক আছে। এটা পুরো প্রপার এটা করতে হলো এবং কিছু এখানে হালকা একটুখানি ক্যালকুলেশনসও ছিল, ঠিক আছে। তাহলে আরেকবার রিক্যাপ করে নিই অঙ্কটাতে কী করলাম। এইগুলো তো বলাই ছিল, তাই সেখান থেকে প্রাইম কস্ট বেরোলো, তারপর ফ্যাক্টরি ওভারহেড করলাম, ওয়ার্ক কস্ট বেরোলো এবং অফিস ওভারহেড করতে বলেছিল 15% অফ ওয়ার্ক কস্ট, এতটা অবধি ঠিক ছিল। এটা আমাদের টোটাল কস্ট বেরিয়ে গেল। এবার কী ছিল প্রফিট কত 25% অন সেল, কিন্তু সেল তো আমরা জানি না, সেল তো গায়েব। তাহলে 25% কী করে করবে, এইটা যদি 25% বলতে এখানে যেরকম বলো 15% অফ ওয়ার্ক কস্ট, তখন এর 15 করে দিলাম পেয়ে গেলাম। কিন্তু এইটা তো কস্ট আছে, এটা সেল আছে, বলছি সেলের 25%, আমরা যে জিনিসটা জানি না তার জন্য। তাহলে আমি এখানে লিখলাম সিম্পলভাবে রাফে, যে এটাকে ধরো কস্ট, এটাকে ধরো আমি টোটালটাকে হাটিয়ে দিলাম এক্ষেত্রে, যেটাকে ধরো কস্ট এত টাকা, প্রফিট আমরা জানি না, তাহলে সেল আমরাও জানি না। তাহলে প্রফিট কত বলছে, সেলের হলো 25%, ধরে নিলাম সেলকে ধরলাম 100, এটা ইচ্ছা করে ধরলাম ক্যালকুলেশনের জন্য। তাহলে প্রফিট আমাদের কত বলেছিল 25%, সেলের 25%, 100-এর 25% কত হবে 25, তাহলে আমাদের কস্ট কত হবে 75। তাহলে মানে বুঝতে পারলাম এই ক্যালকুলেশন থেকে যদি 100-র বেসিসে সব কিছু ধরা হয় তাহলে এইটা হলো 75, তাহলে কস্ট হলো 75, তার মানে এই 22,770টা হলো 75% বা 75 ভাগ, ঠিক আছে। তাহলে এটাকে 75কে যদি 22,770 দিয়ে ভাগ করলাম তাহলে এক একটা ভাগ পেয়ে গেলাম। এবার যদি এটা 100-এ নিয়ে চলে যায়, 100টাই আমাদের সেল, তাই এটা 100 দিয়ে ইন্টু করে দিলাম, তাহলে 30,360। তাহলে এখান থেকে আমরা সেল ফিগারটা লিখে দিলাম, আর কষ্ট বলা ছিল ডিফারেন্সটাই আমাদের কি হবে প্রফিট। তাই তোমাদের যখনই এরকম মিসিং ফিগার থাকবে বা যে জিনিসটা নেই তার উপর করতে বলে তখন এইভাবে ধরে নেবে এবং যেইটা বলা থাকবে, এই বেরিয়ে গেল তো সেল প্রফিট কস্ট বেরিয়ে গেল, যেইটা বলা থাকবে সেইটা যত হচ্ছে সেটা দিয়ে সেটাকে ভাগ করে, তারপর যেইটা যদি প্রফিট বলতো ওখানে 25 দিয়ে ইন্টু করে দিতাম, এক্ষেত্রে সেল বলেছিল তাই 100, কেন এক একটা ইউনিট তো পেয়ে গেলাম 75 দিয়ে ভাগ করার পর। তাহলে এইভাবে আমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে যে কস্ট শিটের ফরম্যাটটা বোঝালাম, তারপর র মেটেরিয়াল কনজিউম, তারপর সেলস ইকুয়ালস টু যেই ফরম্যাটটা বোঝালাম এবং ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন যেই সূত্রগুলো বোঝালাম, সবগুলো তোমরা ভালো করে দেখো এবং এই দুটো অঙ্ক কী করে করলাম সেটাও ভালো করে বুঝে এবং তোমাদের যে কোনোই বই থাকবে সেই অঙ্কগুলো বই থেকে করতে পারো, ঠিক আছে। তাহলেই তোমরা ইজিলি করতে পারবে, ঠিক আছে। এবং এরপরে আমাদের ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন, ওটাও তো একটা ফর্মুলা, তোমরা নিজেরাও ট্রাই করতে পারো ফর্মুলাটা দেখে, এবং র মেটেরিয়াল কনজিউম বার করা, এইসব মিললেও আমরা পরে কস্ট শিটের আরেক ভিডিওতে ওইগুলো আলোচনা করব। যদি কারোর অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্টস করতে পারো, তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা করা হয়েছিল এবং আমাদের কস্ট ট্যাক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যাকাউন্টেন্সি প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। এরপর হলো অ্যাকাউন্টসেরও ভিডিও আসছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন অলরেডি বুলিয়ান অ্যালজেব্রার ভিডিও এসে গেছে, ঠিক আছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, চ্যানেলের পাশে থাকো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।